আমি তোদের ঘরে যাব না। ওরে বাবা, ঘরে তো দেখি কুমির ঢুকছে। এর থেকে তো পাশার ঘরই ভালো ছিল। আমি পালাই। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, কুমির আমাকে খেয়ে ফেললো। টানা 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখনো থামার কোনো নামগন্ধই নেই। পাশা বুঝতে পারল যে এভাবে অনবরত বৃষ্টি হতে থাকলে এলাকার অবস্থা দুর্বিষহ হয়ে পড়বে। আরিফের মা, আমি বাইরে থেকে আসছি। না জানি ফসলের কি অবস্থা এখন। হ্যাঁ যাও, তবে সাবধানে যেও, দিনের অবস্থা কিন্তু একদম ভালো না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখে আসি। হায় হায়, মনে হচ্ছে একটা ফসলও আর আস্ত নেই। মনে মনে আমি যা ভাবছি, তাহলে কি তাই ঘটলো নাকি? যাই, গিয়ে তিতাসের পাড়ের অবস্থা দেখে আসি। পাশা হাঁটতে হাঁটতে চলে গেল তিতাসের পারে। চারিদিকে কেমন ঘন মেঘে ঢাকা, শুনশান নিস্তব্ধতা বিরাজ করছে। মনে হচ্ছে এই বুঝি বাতাসের সাথে কোনো কিছুর আগমন ঘটল। হায় আল্লাহ, এ তো যা ভেবেছিলাম তাই হচ্ছে। পানি তো নদীর পাড়ের উচ্চতা অতিক্রম করলো প্রায়। আর 3 ইঞ্চি বাড়লেই তো পানি গ্রামে ঢুকে পড়বে। না না, আমাকে কিছু একটা করতে হবে। সে বাঁশবাগানের পথ ধরে হেঁটে চলল। এমন সময় সে কয়েকটা বাঁশ পড়ে থাকতে দেখল। বাঁশ দেখে তার মাথায় একটি বুদ্ধি চলে আসলো। আরে আরে, বাঁশ! একটা কাজ করি, এই বাঁশগুলো নিয়ে যাই। নদীর যে অবস্থা, এই বাঁশগুলো দিয়ে কিছু একটা করতে হবে। এই বলে সে বাঁশগুলো নিয়ে বাড়ির পথে চলল। আরিফের মা, ও আরিফের মা, কোথায় তুমি? বের হও। আরে, তুমি বাঁশ আনলে কেন এই বৃষ্টির মধ্যে? ফসলের জমি সব শেষ, একটা ফসলও আর আস্ত নেই। আর ওইদিকে নদীর অবস্থা যা দেখে আসলাম, কখন জানি বাঁধ ভেঙে নদীর পানি গ্রামে ঢুকে পড়ে। এখন এই বাঁশ দিয়েই কিছু একটা করতে হবে। রাতে খাবার খাওয়ার সময় পাশা বলে, আরিফের মা, কাল সকালে আমাকে আরো বাঁশ আনতে হবে, বুঝলে? তোমার যা ভাল লাগে করো গিয়ে। আমি জানি না বাপু, বাঁশ দিয়ে ঘর এই প্রথম শুনলাম। শুধু শুধু কষ্ট করবা তুমি। আরে দেখোই না কি করতে চলেছি। আরিফের মা, তুমি থাকো, আমি বাঁশ আনতে যাচ্ছি। সাবধানে যেও। মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে গেলাম। না না, যাওয়ার দরকার নেই। দিনের অবস্থা একদম ভালো না, যে কোনো সময় বাতাস বইতে পারে। না 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 মা, আমি যাব, আমাকে যেতেই হবে। বন্ধুদেরকে কথা দিয়েছি, এই তো আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা, তাড়াতাড়ি বাসায় ফিরবি কিন্তু। আচ্ছা মা, এই যে আমি যাব, আর ভদ্র ছেলের মতো তাড়াতাড়ি চলে আসব, ঠিক আছে মা? আরিফ তার বন্ধুদের সাথে খেলতে খেলতে গ্রামের শেষ মাথায় চলে গেল। রৌদ্র, অনেক সময় হয়ে গেল রে, চল আজকে আমরা বাসায় চলে যাই। আরিফ চল, আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। না রে, আজ দেরি হয়ে গেছে, আবার কালকে আসবো নে। আরে চল না, নদীর পানি দেখতে এখন অনেক ভালো লাগবে। তাই নাকি? তাহলে চল, কিন্তু যাবো আর আসবো, কিন্তু বেশিক্ষণ দেরি করব না। আরিফ ও তার বন্ধু রৌদ্র চলে গেল একদম।
নদীর কাছে। অনেকগুলো বাঁশ কাটা হলো, আপাতত কাজ চলবে। যাই, এগুলো নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। গিন্নি, দেখো কতগুলো বাঁশ নিয়ে আসলাম। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। আচ্ছা এবার বলো তো কি করবে বাঁশ দিয়ে? আরে, এটা দিয়ে একটা বাঁশের ঘর বানাবো, বুঝলে? এটা বন্যাতে কাজে আসবে, টেকসইও হবে। তোমার যা ভাল লাগে করো গিয়ে। আমি জানি না বাপু, বাঁশ দিয়ে ঘর এই প্রথম শুনলাম। শুধু শুধু কষ্ট করবা তুমি। আরে, তুমি দেখোই না আমি কি করি। তুমি থাকো, আমি ঘরে গেলাম। এইদিকে গ্রামের পাশেই ছিল জঙ্গল। জঙ্গলের মধ্যে সাপ কুমিরের আশ্রয়। জঙ্গলে পানি ওঠার কারণে এই বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীগুলোও এখন লোকালয়ে ঢুকে পড়ছে। রঘু শোন, পুরো পাড়ার জসিমের ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাইতাছে না। আরে কি বলছিস? মানুষ বলতাছে ও নাকি কুমিরের পেটে গেছে, কারণ অনেকেই গ্রামের নদীর পাড়ে কুমির দেখছে। কিরা হরেন, আমার তো খুব ভয় করতাছে। তাহলে তো সবাইকে সাবধানে থাকতে হইব। হ্যাঁ, সেই ভালো। এখন বাড়ি যা, সাবধানে যাস। এদিকে আরিফ তার মাকে বলল, মা, তোমাকে একটা কথা বলবো, কিন্তু আগে তুমি বলো আমাকে বকা দেবে না। হ্যাঁ বল, বকবো না। আমি আর রুদ্র যখন খেলতে গিয়েছিলাম তখন দেখলাম আমাদের এলাকায় পানি ঢুকছে। বলিস কি রে? তাহলে কথাটা তো তোর বাবাকে বলতে হবে। চল। এইদিকে পাশা অনেক পরিশ্রম করে তার বাঁশের ঘর তৈরি করলো, আর আরিফের মাও পাশার কাছে সবকিছু খুলে বলল। বলো কি? আচ্ছা, যাই হোক, আমার কাজ শেষ। বন্যা হলেও পানিতে ভেসে থাকবে আমার এই বাঁশের তৈরি বাঁশের ঘর, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ হয়নি। তোমার এই ঘর অনেক সুন্দর হয়েছে। কিরে আরিফ, তোরা কি পাগল হয়ে গেছস? বাঁশ দিয়া মানুষ ঘর বানায়? আরে কাকা, কি যে বলেন, বাবা অনেক সুন্দর করে ঘর বানিয়েছেন। আপনারা আমাদের বাসায় আসবেন, ঠিক আছে? না না বাবা, আমরা এমন গরিবদের ঘরে যাই না। কাকা, তুমি আমাদের গরিব বলছো কেন? তোরা তো গরিবই। যা যা, এখন আমার অনেক কাম আছে, বক বক করার সময় নাই তোর সাথে। আকাশ আবারও মেঘে ঢাকা পড়ল। কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হলো, যেন থামার কোনো নামই নেই। এই এভাবে বৃষ্টি হলে তো বন্যা হয়ে যাবে। বাড়ির কাছাকাছি পানি চলে এসেছে। হ্যাঁ, সেটাই ভাবছি। তবে তুমি চিন্তা করো না, আমাদের বাঁশের ঘর আছেই তো, আমাদের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। তোমার ঘরটা অনেক মজবুত হয়েছে। পানি হলে ঘরটা ভেসে থাকবে। ইতিমধ্যে এলাকায় বন্যা শুরু হয়ে গেল। বন্যার প্রকোপে এলাকার সকল ঘরের ভিতর পানি ঢুকতে শুরু করলো। বউ, যে হারে পানি ঢুকতাছে, অল্প কিছুক্ষণের মধ্যেই তো ঘর ডুইবা যাইব। হ্যাঁ, শোনো না, তোমার বন্ধু পাশে নাকি বাঁশের ঘর বানিয়েছে যেটা পানিতে ভেসে থাকবে। হ্যাঁ, ও বাঁশের ঘর বানাইছে। ওইটা দিয়ে তোমার কাম কি? আমরা তো চাইলে এদের সাথে থাকতে পারি বাঁশের ঘরে। এই গরিব বাঁশের ঘরে যাবা, তোমার কোনো মান সম্মান নাই? ও গরিব হলেও তুমি ভুলে যেও না, ও তোমার বন্ধু। আরে রাখো তোমার বন্ধু, গরিবের সাথে কখনো বন্ধুত্ব হয় না। আর তোমার যদি মন চায় ওদের সাথে থাকতে, তাহলে তোমরা থাকো, আমি যাবো না। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে আমি তো যাবই, পারলে তুমিও এসো। ঠিক এমন সময় পাশা তার বাঁশের ঘর নিয়ে রঘুদের বাড়ির সামনে হাজির। রঘু, রঘু, আমাদের ঘরে চলে আয়। না বাবা,
রৌদ্র আর ওর মাকে শুধু আমাদের ঘরে আনো। ওই আঙ্কেল আমাদের গরিব বলেছেন উনি আমাদের ঘরে কখনো আসবেন না। গরিবদের ঘরে নাকি উনি আসেন না। না বাবা, এমন করতে নেই। সব সময় মানুষের উপকার করতে হয়। আর ও তো আমার বন্ধু। তোমাকে যা বলেছে তুমি ভুলে যাও, ঠিক আছে বাবা? আচ্ছা বাবা। রঘু, আমাদের ঘরে চলে আয়। না, আমি তোদের ঘরে যাব না। তাহলে রৌদ্র আর ওর মাকে পাঠা। হ্যাঁ, তাই করো। ওরা গেলে আমাদের নিয়ে যাও। আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে আমি তো যাবই, পারলে তুমিও এসো। তারা চলে যাবার পর রঘু তার ঘরের খাটেই ঘুমিয়েছিল। ঠিক এমন সময় হঠাৎ সে দরজা খোলার আওয়াজ শুনতে পেল। রঘু ভাবে হয়তো তার বউ চলে এসেছে, কিন্তু সে এটা বুঝতে পারল না যে একটি বিপদ তার জন্যই অপেক্ষা করছে। আমি জানতাম ওই গরিবের ঘর তোমার ভাল লাগবে না। ওরে বাবা, ঘরে তো দেখি কুমির ঢুকছে। এর থেকে তো পাশার ঘরই ভালো ছিল। আমি পালাই। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, কুমির আমাকে খেয়ে ফেলল। বন্যার বেগ আস্তে আস্তে প্রবল হচ্ছে। হঠাৎ পাশা দেখে এক লোক বন্যার পানিতে ভেসে যাচ্ছে। তৎক্ষণাৎ পাশা লোকটাকে বাঁচানোর কথা ভাবে। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, কুমির আমাকে খেয়ে ফেলল। অবশেষে তারা লোকটিকে উদ্ধার করতে সফল হয়। সেই মুহূর্তে আবার তারা রঘুর চিৎকার শোনে, বাঁচাও বাঁচাও, কুমির আমাকে খেয়ে ফেলল। রঘু, আমার হাত ধর। তারপর রঘুকে পাশা ঘরে তোলার পর কুমিরকে তার বৈঠা দিয়ে এমন এক বাড়ি দিল যে কুমির মুহূর্তেই তার জায়গা ছেড়ে পালালো। বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। কিছু টাকা হওয়ার পরতে আমি তোর থেকে দূরে দূরে থাকতাম। আমার এই টাকার অহংকার ছিল, ভুলেই গেছি তুই আমার বন্ধু। আমি তোর ছেলে আর তোর সাথে খুব খারাপ ব্যবহার করছি। আমি এর জন্য লজ্জিত, দুঃখিত। না বন্ধু, আমরা কিছু মনে করিনি। তুই ঘরে এসেছিস, এতেই আমার অনেক আনন্দ হচ্ছে। এখন যারা বিপদে পড়বে বন্যায়, আমরা তাদেরকেও একসাথে সাহায্য করব। এভাবেই তাদের বন্ধুত্ব আবার ঠিক হয়ে যায়, আর তারা বন্যাতে কবলিত মানুষকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল পাশার বাঁশের ঘরের গল্প।